15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর ঠিক সেই দিনই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সামনে শ্রীলঙ্কা, শুরু হতে চলেছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু তার আগে থেকে বড়সড় প্রশ্ন এখন একটাই, প্রথম টেস্টে ভারতের প্লেইং 11-এ কারা থাকবেন? সারফরাজ খান কি সুযোগ পাবেন, নাকি তাকে বাইরে রেখে একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট? দেবদূত পাডিক্কল যে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলেন, তারপরে কি তিনি সরাসরি 3 নম্বর পজিশনে ঢুকে যাবেন? আর শুভমান গিলের চোটের কি অবস্থা? এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আর 7 থেকে 9 আগস্ট প্র্যাকটিস ম্যাচে টিম ইন্ডিয়ার কয়েকজন ক্রিকেটার যেভাবে পারফরমেন্স করেছেন, তাতে প্রথম টেস্টে সম্ভাব্য একাদশ নিয়ে একটা ছবি প্রায় পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম টেস্টে ভারতের শক্তিশালী সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে? সারফরাজ খান এবং ধ্রুব জুরেলের মধ্যে কে সুযোগ পাবেন? আর বোলিং বিভাগে কাদের দেখা যেতে পারে? চলুন একেবারে শুরু থেকে পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। সব থেকে আগে আসা যাক ভারতের ওপেনিং জুটিতে। আমার মতে প্রথম টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে। টেস্ট ক্রিকেটে এই দুজন ভারতের ওপেনিংয়ের গুরুত্বপূর্ণ মুখ, তাই প্রথম ম্যাচেই ওপেনিং কম্বিনেশনে বড় কোনো পরিবর্তন করার কোনো সম্ভাবনাই নেই বলে বোঝা যাচ্ছে। অর্থাৎ ভারতের ইনিংস শুরু করতে পারেন KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। দুজনের কাছ থেকেই শুরুতে একটা ভালো পার্টনারশিপ চাইবে টিম ইন্ডিয়া, কারণ টেস্ট ম্যাচে নতুন বল সামনে প্রথম 1 ঘন্টা ভালোভাবে কাটিয়ে দিতে পারলে পরের ব্যাটারদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে 3 নাম্বার থেকে। 3 নাম্বার পজিশনে এবার একটা পরিবর্তন দেখা যেতে পারে, কারণ সাই সুদর্শনের চোটের কারণে প্রথম টেস্টে তিনি বাইরে চলে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন সারফরাজ খান। স্বাভাবিকভাবেই তা একটা প্রশ্ন উঠছে, সারফরাজ কি সরাসরি 3 নম্বরে খেলবেন? সুযোগ অবশ্যই আছে, কিন্তু প্র্যাকটিস ম্যাচে পারফরমেন্স দেখার পর অন্য একজন ক্রিকেটারের নামও জোরদারভাবে সামনে চলে আসছে। তিনি হলেন দেবদূত পাডিক্কল। প্র্যাকটিস ম্যাচে 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পাডিক্কল, আর সেখানে তিনি দুর্দান্ত ব্যাটিং করে 140-এরও বেশি রান করে ফেলেছেন। এতেও এত বড় ইনিংস যে কোনো ব্যাটার আত্মবিশ্বাস বাড়ায়, সেটার কোনো অবিশ্বাসই নেই এখানে। এখন টিম ম্যানেজমেন্টের সামনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সারফরাজ খানকে কি 3 নম্বরে খেলানো হবে, নাকি প্র্যাকটিস ম্যাচের বড় রান দেখার পর দেবদূত পাডিক্কলকে সেই সুযোগ দেওয়া হবে? আমার সম্ভাব্য একাদশে তাই 3 নম্বর পজিশনে কিন্তু আমি দেবদূত পাডিক্কলকেই রাখছি, কারণ প্র্যাকটিস ম্যাচে তিনি শুধু রান করেননি, 3 নম্বর পজিশনেও ব্যাট করেছেন। ফলে তার পারফরমেন্স এবং পজিশন দুটোই টিম ম্যানেজমেন্টের নজরে থাকা দরকার। এরপর 4 নম্বরে থাকবেন অধিনায়ক শুভমান গিল। শুভমান গিলকে নিয়ে অবশ্য কিছুটা চিন্তা তৈরি হয়েছিল। নেটে প্র্যাকটিসের সময় তার হাতে বল লেগেছিল এবং তিনি হালকা সমস্যায় পড়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামেন এবং সেখানে 44 রান করেন। এটা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর। তাই প্রথম টেস্টে শুভমান গিল খেলবেন এবং দলকে নেতৃত্ব দেবেন, এমনটাই সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে। আর 4 নম্বর পজিশনেও তাকেই দেখা যাবে, অর্থাৎ টপ অর্ডার হতে পারে রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কল আর শুভমান গিলকে নিয়ে। এরপর আসছে এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের আলাদা উত্তেজনা, তিনি হলেন ঋষভ পান্ত। 5 নম্বরে ঋষভ পান্তকে দেখা যেতে পারে। টেস্ট ক্রিকেটে পান্তের ব্যাটিং যে কতটা আলাদা সেটা আমরা সবাই জানি। পান্ত যখন ক্রিজে আসেন তখন প্রথমেই কয়েকটা বল খুব দেখে শুনে খেলেন, প্রয়োজন হলে 20-25টা বল তিনি সময়ও নেন, কিন্তু সেট হয়ে যাওয়ার পর তার ব্যাটিংয়ের গতি একেবারে বদলে যায়। তারপর শুরু হয় আসল আক্রমণ। টেস্ট ক্রিকেটেও এমন শট খেলা যেতে পারে যা সাধারণত আমরা T20-তে বেশি দেখি, আর এই কারণেই পান্ত টেস্ট ক্রিকেটে ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ। তাই 5 নম্বরে ঋষভ পান্ত, পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বর কাছেও তিনি থাকবেন। এরপর আসা যাক সেই জায়গায় যেখানে সব থেকে বড় লড়াইটা হতে চলেছে। 6 নম্বর পজিশনে মুখোমুখি হতে পারেন সারফরাজ খান এবং ধ্রুব জুরেল। দুজনাই ভালো ক্রিকেটার, দুজনাই টেস্ট ক্রিকেটে নিজেদের প্রমাণ করেছেন, তাদের ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু প্রথম টেস্টের জন্য কে এগিয়ে? এখানে ধ্রুব জুরেল কিছুটা সুবিধাজনকভাবে মনে করা হচ্ছে, কারণ তিনি আগে থেকেই দলে ভারতীয় স্কোয়াডের অংশ হিসাবে আছেন, আর অন্যদিকে সারফরাজ খান এসছেন রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসাবে। সারফরাজ খানের ক্ষমতা নিয়ে আমরা কোনো প্রশ্নই নেই। টেস্ট ক্রিকেটে তিনি বড় ইনিংস খেলতে পারেন, তার ব্যাটিংয়ের মধ্যেও আক্রমণাত্মক ক্রিকেটারের পাশাপাশি লম্বা ইনিংস খেলারও ক্ষমতা আছে। তবু প্রথম টেস্টের সম্ভাবনা একাদশে আমি ধ্রুব জুরেলকেই রাখছি, অর্থাৎ 6 নম্বরে ধ্রুব জুরেল। তার মানে এই নয় যে সারফরাজ সুযোগ শেষ, বরং প্রথম টেস্টে যদি তিনি সুযোগ না পান, পরের টেস্টে তার নামার জোরদারভাবে একটা সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে
দলের কম্বিনেশন এবং প্রথম ম্যাচের পারফরমেন্সের ওপর অনেক কিছু নির্ভর করে আছে। এরপর 7 নম্বরে থাকছেন রবীন্দ্র জাদেজা। জাদেজাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। ব্যাটিং করতে পারেন, বল করতে পারেন, ফিল্ডিংও অসাধারণ করেন। অর্থাৎ একজন ক্রিকেটারের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ গুণই রয়েছে। টেস্ট ম্যাচে জাদেজার মতো ক্রিকেটার দলের ভারসাম্য অনেকটাই বাড়িয়ে দেয়। তিনি নিচের দিকে ব্যাট করে রান করতে পারেন, আবার দীর্ঘ সময় বলও করতে পারেন, প্রতিপক্ষদের চাপে ফেলে রাখতে পারেন। তাই 7 নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজা থাকার সম্ভাবনা খুবই বেশি। এরপর 8 নম্বরে দেখা যেতে পারে মানব সুতারকে। মানব সুতার বলের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে পারেন। দলের জন্য একজন অতিরিক্ত অলরাউন্ডারের ভূমিকা তিনি পালন করতে পারেন। আর যদি টিম ইন্ডিয়া স্পিন বিভাগে একটু বেশি শক্তিশালী করতে হয়, তাহলে মানব সুতার উপস্থিত থাকবেন সেই পরিকল্পনাকে গুরুত্ব দিতে। এরপর 9 নম্বরে আমার সম্ভাব্য একাদশে থাকছেন কুলদীপ যাদব। কুলদীপের বোলিংয়ের ধরন একেবারেই আলাদা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার স্পিন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাহলে এখনও পর্যন্ত ভারতীয় দলের বোলিং কম্বিনেশন হয়ে দাঁড়াচ্ছে বেশ ইন্টারেস্টিং। রবীন্দ্র জাদেজা, মানব সুতার এবং কুলদীপ যাদব 3 জন স্পিনার। আর পেস বোলিংয়ে থাকছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। 10 নম্বরে মোহাম্মদ সিরাজকে রাখা হচ্ছে। সিরাজ ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। শুধু বল হাতে নয়, প্র্যাকটিস ম্যাচে তিনি আলোচনায় এসেছেন তার ব্যাটিংয়ের জন্যও। ম্যাচের শেষ দিকে যখন ভারতের জয়ের জন্য দ্রুত রান দরকার ছিল, তখন তিনি 3 বলে 3টি ছক্কা মেরে ম্যাচের পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেন। সেই মুহূর্তটা নিঃসন্দেহে ভারতীয় সমর্থকদের জন্য দারুণ ছিল। অবশ্যই সিরাজের মূল কাজ হলো বল হাতে নতুন বলে আক্রমণ করা, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়া এবং দীর্ঘ স্পেলে চাপ তৈরি করা। এই কাজগুলো তার আসল ভূমিকা। তাই 10 নম্বরে মোহাম্মদ সিরাজকে রাখা বেশ স্বাভাবিক। আর 11 নম্বর পজিশনে জায়গা পাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে ভারতের পেস আক্রমণে থাকছেন সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, আর স্পিন বিভাগে থাকছেন রবীন্দ্র জাদেজা, মানব সুতার এবং কুলদীপ যাদব। অর্থাৎ মোট 5টা বোলিং অপশন নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এখন পুরো সম্ভাব্য একাদশটা যদি একেবারে মাথায় সাজিয়ে নিই, তাহলে ওপেনিং করবেন KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে আসবেন দেবদূত পাডিক্কল। 4 নম্বরে অধিনায়ক হিসেবে থাকবেন শুভমান গিল। আর 5 নম্বর পজিশনটা বাধা ধরা হচ্ছে ঋষভ পান্তের জন্য। 6 নম্বর পজিশনে ধ্রুব জুড়েল। 7 নম্বর পজিশনে থাকছেন রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে মানব সুতার। 9 নম্বর পজিশনে থাকছেন কুলদীপ যাদব এবং 10 নম্বর পজিশনে আমরা দেখতে পাবো মোহাম্মদ সিরাজকে বল হাতে। আর 11 নম্বর পজিশনটায় নিজের জায়গা করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে একটা বিষয় এখন সবথেকে গুরুত্বপূর্ণ, এই একাদশ সম্ভাব্য একাদশ শেষ সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পিচের অবস্থা, দলের কম্বিনেশন, ক্রিকেটারদের ফিটনেস এবং ম্যাচের পরিস্থিতি সব কিছু দেখি চূড়ান্ত একাদশ ঠিক হবে। আর এই সম্ভাব্য একাদশের সবথেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে সরফরাজ খানকে নিয়ে। কারণ একজন ক্রিকেটার হিসেবে সরফরাজের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন ওই জায়গায় ধ্রুব জুড়েল এবং দেবদূত পাডিক্কলের মতো অপশন রয়েছে, তখন টিম ম্যানেজমেন্টের কাছে একটা সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কঠিন হয়ে উঠবে। আর এটাই প্রথম টেস্টের আগে সবথেকে বড় আলোচনার বিষয়। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনেই টিম ইন্ডিয়া নামছে নতুন টেস্ট সিরিজ শুরু করতে। প্র্যাকটিস ম্যাচে দল জিতেছে, কয়েকজন ক্রিকেটার রান করেছে, শুভমান গিলও ব্যাট হাতে ফিরে এসছেন। আর সেই পারফরমেন্সও মূল ম্যাচটাকে কতটা লাগাতার করতে পারে, কতটা ইফেক্ট করতে পারে, সেটাই এখন দেখার। একদিকে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, অন্যদিকে তরুণ ক্রিকেটারদের মধ্যেও সুযোগ দেওয়ার একটা লড়াই তৈরি হয়েছে। তাই প্রথম টেস্টে শুরু হওয়ার আগে উত্তেজনা কিন্তু অনেক দিক থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। আপনার কি মনে হয়, 3 নম্বরে দেবদূত পাডিক্কলকে খেলানো উচিত, নাকি সেখানে সরফরাজ খানকে সুযোগ দেওয়া উচিত? আর 6 নম্বরে ধ্রুব জুড়েল নাকি সরফরাজ খান, আপনার পছন্দ কে? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। আর আপনাদের যদি এই ভারতের প্লেয়িং 11 নিয়ে অন্য কিছু মতামত থাকে, সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর 15ই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে, সেটার দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট দুনিয়া।